তো আজ আমরা এসেছি শীতের দুপুরে ভিক্টোরিয়ায় লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম দেখতে। লাইট অ্যান্ড সাউন্ডের জন্য যে টিকিট পাওয়া যায় সেটা ভিক্টোরিয়ার পূর্ব দিকের গেটে, ইস্ট গেটে টিকিট পাওয়া যাবে। সন্ধ্যে 6:30 থেকে শো, আর 100 টাকা করে টিকিটের মূল্য। তো প্রথমে আমরা ভেতরে অডিটোরিয়ামটা ভালো করে একটু দেখে তারপর ইস্ট গেট থেকে টিকিট কেটে আমরা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা দেখেছিলাম। তো দেখো, এই হচ্ছে ভিউটা। এটা হচ্ছে ভেতরে, মিউজিয়ামের ভেতরটা। প্রচণ্ড ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে দেখে তারপর এই হচ্ছে দূরে ওপর থেকে, দোতলা থেকে ইস্ট গেটটা দেখা যাচ্ছে। তো ইস্ট গেটে যেতে হবে, একটু সময় হাতে নিয়ে যাওয়াই ভালো। তো টিকিট কেটে আমরা লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা দেখেছি। আন্দোলনের শুরুর দিনগুলিতে একটি ঘটনা ঘটল। প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরের সময় সুভাষ এবং তার সঙ্গীরা এর বিরোধিতা করতে লাগলেন। অনেককে গ্রেপ্তার করা হচ্ছিল। এমন সময় দেশবন্ধুর পত্নী বাসন্তী দেবী গ্রেপ্তার হলেন। এই খবর পেয়ে তিনি ভারাক্রান্ত মনে দেশবন্ধুর কাছে গেলেন। বাসন্তী দেবীর গ্রেপ্তারি তার মন খারাপের কারণ ছিল না। তার মন খারাপের কারণ ছিল যে তিনি নিজে কেন গ্রেপ্তার হলেন না। অচিরেই তার মনোবাঞ্ছা পূর্ণ হল। সুভাষ এবং দেশবন্ধুকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো হলো। তারপর যতদিন ভারতে ছিলেন ততদিন জেলেই তাকে অধিকাংশ সময় কাটাতে হয়েছে। নতুন পথের দিশারীরা চিরদিন স্রোতের বিপরীতে বেগবতী তরঙ্গের সাথে টক্কর দেন। নতুন পথের নির্মাণ করেন, নতুন পরিচয় তৈরি করেন। মুখের ভাষা পাল্টে দিলে সংস্কৃতি পাল্টে যায়। নাম এবং বস্ত্র পাল্টালে পাল্টায় পরিচয়। ব্রিটিশ শাসকরা ভারতীয় পরিচয়কে ধূলিসাৎ করে দিয়েছিল। সুভাষ নগর নিগম কর্মচারীদের খাদির পোশাক পরিয়ে ভারতীয় মনীষীদের নামে রাস্তাঘাটের নতুন নামকরণ করে ভারতীয়দের নিজস্ব সংস্কৃতি এবং পরিচয় ফিরিয়ে দিতে লাগলেন। সুভাষের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তাই সুভাষ সরকারের চক্ষুশূল হয়ে উঠলেন এবং বৈপ্লবিক ষড়যন্ত্রের মিথ্যে অভিযোগে তাকে গ্রেপ্তার করে বার্মার মান্দালয় জেলে পাঠিয়ে দেওয়া হলো। এই সেই জেল যেখানে লোকমান্য তিলক এবং লালা লাজপত রায়ের মতো স্বাধীনতা সংগ্রামীকে রাখা হয়েছিল। মান্দালয় জেল নয়, এ যে আমার তীর্থ। আমি আজ তীর্থে এসেছি। মান্দালয় জেল নয়, যাতনা গৃহ ছিল। কাঠের তৈরি খাঁচা ছিল। ঝড় বাদলের দিনে বৃষ্টির জল ভেতরে প্রবেশ করত। বসার বা দাঁড়ানোর জায়গাও ছিল না। ভগ্ন স্বাস্থ্য এবং নিউমোনিয়ার ঝাপটা সামলে 3 বছর পর সুভাষ এক বলিষ্ঠ নেতা রূপে জেলের বাইরে এলেন। ভারতীয় যুবকদের তিনি গভীরভাবে প্রভাবিত করতে শুরু করলেন। তাঁর উপস্থিতি যুবাদের উদ্বুদ্ধ করত। গান্ধীজি যখন একান্তে চিন্তামগ্ন, তখন সুভাষ স্বাধীনতা আন্দোলনের গতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা নিলেন। মিল মজুরদের একজোট করলেন, সাইমন কমিশনের বিরোধিতা করলেন, বিদেশি দ্রব্য বর্জন করলেন। সুভাষ যুবক এবং শ্রমিকদের প্রিয় হয়ে উঠলেন। ওর উপস্থিতি সভায় উদ্যমের সঞ্চার করত। নিজের পিতার সাথে লড়াইয়ে সুভাষ জয়লাভ করলেও স্বাধীনতার লড়াইতে তার সামনে এসে দাঁড়ালেন রাষ্ট্রপিতা স্বয়ং। ব্যাস নদীর তীরে যখন স্বাধীনতার পতাকা উত্তোলিত হল, তখন গান্ধীজি সম্পূর্ণ স্বরাজের প্রস্তাব রাখলেন। সুভাষ উঠে দাঁড়িয়ে বললেন, আপনি সম্পূর্ণ বহিষ্কারের জন্য প্রস্তুত নন। কাউন্সিলের বহিষ্কারে কোনো ফল পাওয়া যাবে না। আমার মত, হয় পুরোটাই নয় কিচ্ছু না। যতদিন না দলিত, শ্রমিক এবং বঞ্চিত মানুষ একজোট হচ্ছেন, ততদিন সবিনয় অবজ্ঞা কার্যকর হতে পারে না। সন 1941, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়। সুভাষ তখন ইউরোপে ছিলেন।
সেখানে উপস্থিত ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্থাপনা করলেন। রেডিওর মতো আধুনিক সঞ্চার মাধ্যমকে সংগ্রামের মাধ্যম হিসেবে ব্যবহার করলেন এবং আজাদ হিন্দ রেডিওর সূচনা হল। বন্ধুগণ, ভারতের মুক্তির সময় আসন্ন। ভারত উঠে দাঁড়াবে এবং পরাধীনতার এই শৃঙ্খলকে বিচূর্ণ করে দেবে, যা কয়েক যুগ ধরে ভারতকে বেঁধে রেখেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশ্বের অন্যান্য দেশ আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সিঙ্গাপুর জাপানের দখলে ছিল। নেতাজি যুদ্ধ চলাকালীন মাসাধিক দীর্ঘ যাত্রা করে সমুদ্র পথে ডুবোজাহাজে জাপান পৌঁছলেন। প্রথম সাক্ষাতেই জাপানের প্রধানমন্ত্রী তোজো নিঃশর্ত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সুভাষের আজাদ হিন্দ ফৌজের সেনানীরা শিখর সমান উচ্চ শিরে নেতাজির এক আদেশে মাতৃভূমির জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। হাতিয়ারের শক্তিতে এবং রক্তের বিনিময়ে তোমাদের দেশের জন্য স্বাধীনতা অর্জন করতে হবে। স্বাধীন ভারতে তোমাদেরই গড়তে হবে স্থায়ী সৈন্যবাহিনী, যারা এমন মজবুত সুরক্ষা বলয়ে ভারতকে ঘিরে রাখবে, যাতে আর কোনোদিন ভারতের পায়ে কেউ পরাধীনতার বেড়ি না পরাতে পারে। আমার বীর সৈনিকেরা, তোমাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত, দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজ তখন অসম্পূর্ণ। দেশের জনসংখ্যার অর্ধেকের অংশগ্রহণ ছাড়া সংগ্রাম অসম্ভব ছিল। সুভাষ রানী ঝাঁসি রেজিমেন্ট গঠন করলেন। এটি আজাদ হিন্দ ফৌজের বীরাঙ্গনাদের বাহিনী ছিল। 1944 মার্চ মাস আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা প্রস্তুত হল। জেনারেল কিয়ানির আদেশের সাথে সাথে জয় হিন্দ এবং দিল্লি চলো স্লোগান দিতে দিতে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরা ইম্ফল আক্রমণ করল। আজাদ হিন্দ বাহিনীর ফৌজিরা ভারতের সীমায় প্রবেশ করে জয়ের পতাকা উত্তোলন করল। ওইখানে আর একটু দূরে, নদীর ওই পাড়ে, জঙ্গলের প্রান্তে, পাহাড়ের অপর সীমান্তে রয়েছে আমাদের স্বপ্নের দেশ। যে মাটিতে আমাদের জন্ম, আমরা সেই মাটির বুকেই ফিরে যাচ্ছি। রক্ত রক্তকে ডাকছে, ওঠো, হাতিয়ার সামলাও, এগিয়ে চলো, দিল্লি চলো। ইম্ফল মাত্র 10 কিলোমিটার দূরে ছিল। এমন সময় অসময়ের বৃষ্টি এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াল। এমন বৃষ্টি শুরু হলো যেন আকাশ ভেঙে পড়বে। একে অবিরাম বৃষ্টি, তাই পাহাড়ি এলাকা রসদে টান পড়ল। ব্রিটিশ ও আমেরিকান ফৌজ এগিয়ে আসছিল। আংশিক জয়লাভের পরেও আজাদ হিন্দ ফৌজিদের পিছিয়ে আসতে হলো। আকাশ থেকে আমেরিকান বোমারু বিমান আগুন বৃষ্টি করছিল। আজাদ হিন্দ ফৌজের 25,000 সৈন্য শহীদ হলেন। নেতাজিকে বাকি ফৌজ নিয়ে ব্যাংককে ফিরে আসতে হলো। আমার বীর সৈনিকেরা, লড়াইয়ের প্রথম পর্যায়ে আমাদের হার হয়েছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের প্রথম প্রয়াস। সামনে আরো লড়াই বাকি। যেদিন ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা হবে, সেদিন আজাদ হিন্দ ফৌজের নাম তাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইম্ফল এবং কোহিমার লড়াইয়ের পর আমাদের স্বাধীনতা সংগ্রামের এই শৌর্যময় অধ্যায় শেষ হল। আর দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নেতাজির নির্ভীক অভিযানেও। কিন্তু মানুষের মনে নেতাজি তখনও জীবিত। ভারতীয়দের এই বিশ্বাস ইংরেজদের মনে ভয়ের সঞ্চার করত। 1945-এ লাল কেল্লায় আইএনএ ট্রায়াল থেকে শুরু করে 1946-এর নৌসেনা বিদ্রোহ অবধি নেতাজির ভয়ে ব্রিটিশদের তাড়া করে গেছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে নেতাজি এবং তার ফৌজের এই লড়াই 1947 সালে ভারতের স্বাধীনতার মাধ্যমে সাকার হয়ে পূর্ণ হল। সমগ্র ভারত আজও নেতাজির এই যোগদানের জন্য কৃতজ্ঞ বোধ করে। মুক্তির মন্দির সমান তলে কত প্রাণ হলো বলিদান, কত বিপ্লব